হ্যালো। ওকে, বাংলাদেশ বিষয়গুলির দুইটা চ্যাপ্টার অনেকটা কাছাকাছি, কিন্তু পার্থক্য একটু আছে। চ্যাপ্টার 2 হলো জনসংখ্যা ও সংস্কৃতি। জনসংখ্যা ও সংস্কৃতি। চ্যাপ্টার 3 যেটা, চ্যাপ্টার 3 হলো বেসিক্যালি ইতিহাস, ইতিহাস ও সংস্কৃতি। চ্যাপ্টার 3 ওটা হলো মানে হিস্ট্রি এন্ড কি জানো নামটাই হলো ইতিহাস ও সংস্কৃতি। এটা হলো জনসংখ্যা ও সংস্কৃতি। ইতিহাস ও সংস্কৃতি। আপনারা যে কাজটা করবেন যে এখানে দুইটা অধ্যায় দেখবেন, এই অধ্যায়টার জন্য সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র যে বইটা আছে, মানে এইচএসসির দ্বিতীয় পত্রের এটার জন্য পড়বেন আপনি চতুর্থ অধ্যায়। যে কোনো রাইটারের পড়লেই হবে। আর এইটার জন্য বেসিক্যালি ইতিহাস, তো এখানে যেমন ধরেন আপনার এই মহাস্থানগড় এই সমস্ত, অর্থাৎ এই জায়গাটা থাকবে যে মুক্তিযুদ্ধ ছাড়া বাকি ইতিহাস, মুক্তিযুদ্ধ ছাড়া বাকি ইতিহাস। এবং এখানে সাধারণত প্রাচীন ইতিহাসটা থাকে। প্রাচীন ইতিহাস থেকে যে চমৎকার যত প্রশ্ন আসছে প্রাচীন ইতিহাস থেকে আসছে, তবে এখান থেকে প্রশ্ন খুবই কম আসে, খুবই কম। এবং যা আসে সেটা যেমন আপনি যদি এই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে যদি তৃতীয় অধ্যায়টা পড়েন, তৃতীয় অধ্যায় পড়লেই হবে। এটার জন্য তৃতীয় অধ্যায়, এটার জন্য চতুর্থ অধ্যায়। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় বেসিক্যালি উপজাতি যে অংশটা আছে, এই উপজাতি অংশটা এখান থেকে পড়া খুবই খুবই বেটার, কারণ এখানে পুরো বেসিকটা আছে। আর একটা বিষয়, এখানে জনসংখ্যার জন্য অর্থনীতি দ্বিতীয় পত্র পড়তে হবে। অর্থনীতি দ্বিতীয় পত্র এইচএসসি। যদি এই তিনটা চ্যাপ্টার যদি আপনি রিডিং দিয়ে রাখেন এবং মোটামুটি রিডিং দিয়ে একটু ছোট শর্টকাট নোট করেন আর আমার ক্লাসটা যদি অ্যাড করেন, একেবারে খুবই কমপ্লিট একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। তবে এইটা বেশি গুরুত্বপূর্ণ, চ্যাপ্টার 2 বেশি ইম্পর্টেন্ট, এটার গুরুত্ব একেবারে কম। মানে এখান থেকে যেটা আসে এটা আপনার প্রিলিম প্রিপারেশন থেকে লেখা যায়। যেমন এই বছর কিন্তু যেমন 45তম খুব সমতা আসছিল যে উবারি বটেশ্বর, এটা একটা খুবই মানে বিরক্তিকর একটা কোশ্চেন ছিল এবং এটা কিন্তু পরীক্ষা এসে গেছিল। ঠিক আছে, কেমন আছে? না আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে বড় সমস্যা যেটা আপনাদের পরীক্ষা নিয়ে মন্তব্য করাটাও আমার আসলে বলেছে মনে হয়, আমি এত খোঁচাখুচি করে এবং এত লিঙ্ক, এইটা ভাই এই বলছে ও বলছে। ঠিক আছে, এখন একটা বিষয় হলো যে পরীক্ষার বিষয়ে বিপিএসসির ক্লিয়ারলি বলা উচিত। তারা কিন্তু দুইটা নিউজ করছে যে মানে পরীক্ষা হবে না, এবং তারা প্রথম আলোর মতো পত্রিকাও নিউজ করছে, কিন্তু তারা এখন পর্যন্ত নোটিশ দেয়নি। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি যদি এই কমিশন যদি মানে সংস্কারও না হয় বা কমিশন যদি রিফর্ম না হয়, আলটিমেটলি তো আপনি কোশ্চেন গেস করতে পারবেন না কোশ্চেন কেমন হবে, কারণ যারা বসে আছেন সবাই এক আদর্শের। আর এখন আবার যে টেনিউরটা চলতেছে সেটা আবার অন্য একটা আদর্শের।
কোশ্চেন প্যাটার্ন ধরাটাও একটু টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কিন্তু মানে বিভিন্ন একটা বিষয় মানে সিলেবাসটা ভাস্ট হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে অবস্থাটা তৈরি হয়েছে, একটা সাউন্ড যেহেতু উঠছে যে এটা বাতিল হবে, এটা শুধু নাইম ভাই বলছে সাউন্ড হয়ে গেছে এমন না, এটা তো আবদুল্লাহ ইমরান মানে ওইটা করার পরেই তো এটা হয়েছে যে বাতিল হোক বাতিল হোক। সেটা তাদের বিষয় যারা বলতেছে, বা আপনারা চাচ্ছেন যে বাতিল হবে না। এখানে আমার কোনো বেনিফিট নেই, আমার পরীক্ষাটা হয়ে গেলে আমার জন্য ভালো। আপনি মনে করেন যে আমার ধান্দাবাজি, আমি বই চলবে এটা সেটা, এইসব থার্ড ক্লাস চিন্তা নাইম জীবনও করে না। এসব থার্ড ক্লাস চিন্তা যে মানুষের মানে আমার জীবনে আসে নাই। আমি ভাই রিজিক নিয়ে কোনো হালকাও করি না আল্লাহর রহমতে। আমাকে দেখছেন জীবনে একটা টিচার সম্পর্কে কথা বলতে, আমার গ্রুপে দেখছেন যে একটা টিচার বা একটা ইয়া নিয়ে আমি কথা বলি, একটা বই নিয়ে আমি নেগেটিভিটি ছড়াই? নেভার অ্যান্ড এভার, এটা আমি কখনো করি না, এটা আমার মধ্যে নাই আল্লাহর রহমতে। এটা আমি পারিবারিক শিক্ষা বলতে পারেন, ব্যক্তিগত মূল্যবোধ বলতে পারেন, আমি কখনো এটা করি না। আমি যেটা সবার জন্য ভালো হবে, যার জন্য ভালো হবে, সেই সাজেশনটাই আমি দিয়ে থাকি। সো আপনার জন্য আমার সাজেশন ওইটাই ছিল যে যদি কোনো রকমের যদি আপনি রিটেন পরীক্ষা দিলেন, রিটেনে আপনি ভাইভাও দিলেন, তখন যদি কেউ রিড করে তখন তো আপনি বিপদে পড়ে যাবেন, তখন তো আপনার পুরো পরিশ্রমটাই বৃথা যাবে। সেক্ষেত্রে তারা যদি বলে যে পরীক্ষা বাতিল, বা পরীক্ষার একটা এমন কিছু তারা বললো বা স্টেপ নিল, একটা স্টেপ তো তাদের নিতেই হবে। একটা স্টেপ নিয়ে যদি তারা বলে যেখানে আপনি ক্ষতিগ্রস্ত মনে করলে আপনি কোর্টে যাবেন, এবং কোর্টে গেলে আপনি এখান থেকে আপনি সেফটি পাবেন, কারণ আপনি মেধাবী। সেটা যদি আপনি অ্যাড্রেস করতে পারেন, 80,000 টাকা লাগে একটা রিড করতে, ধরেন 1 লাখ টাকা লাগে, আপনারা 10,000 পরীক্ষার্থী, 100 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। ভালো একজন আইনজীবী, সেটা আমি সাজেস্ট করতে পারবো যে এই মুহূর্তে ওই আইনজীবীটা ভালো হবে। এটা আমি বলতে পারবো যে এই মুহূর্তে ওই কোর্ট ভালো হবে বা ওই আইনজীবী ভালো হবে। সেখানে আপনি গেলে ভালো একটা আপনার জন্য সেফগার্ড হইতে পারে। আর যদি না কিছু করে, না নন স্টেপ না, তাহলে তারা ক্লিয়ারলি পরীক্ষার তারিখটাও দিয়ে দেয় যে না পরীক্ষা এটাই হবে, এরকম হয়ে যায়। তারপর যারা হিট করবে সেটা তাদের বিষয়, সেটা আপনাদের বিষয় না। সো আপনারা আসলে এখন কি পাইছেন, এই যে বলে না ফুল সিলেবাসের উপরে আমরা ফোকাস রাখি। আমরা আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী শুক্রবার এবং শনিবার দিন, আগামী শুক্রবার এবং শনিবার 2 দিন আমরা পরীক্ষা রাখবো। সে পরীক্ষাটা হলো যারা পরীক্ষা ব্যাচে আছেন তাদের ওখানে নোটিস করব। বাংলাদেশ বিষয়গুলির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, 3টা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। আমাদের চতুর্থ অধ্যায়ের জন্য একটা পরীক্ষাই রাখবো, ওটা একটা অধ্যায়ের উপর একটা পরীক্ষা, কারণ চতুর্থ অধ্যায় হলো পুরো ইকোনমিক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বেশি ক্লাসে লাগবে। পরের সপ্তাহে আমরা ইকোনমিক্সের উপরে পরীক্ষা রাখবো। এর পরের সপ্তাহে আমাদের শেষ হয়ে যাবে, অর্থাৎ আশা করি এই মাসের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি কমপ্লিট হয়ে যাবে। আমাদের বাংলাদেশ বিষয়গুলির মধ্যে 2টা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা হলো সংবিধান, আর একটা হলো যে মুক্তিযুদ্ধ। এটা কিছুটা আমাদের লাইভ ক্লাস লাগবে, পুরো টপিকটাই লাইভ লাগবে। আর ইন্টারন্যাশনাল এখনো কোশ্চেন অ্যারাইজ হয়েছে, এখনো চলতেছে। আমার মনে হয় গাজা যুদ্ধ আসলে গুরুত্বপূর্ণ। গাজা যুদ্ধের যে বৈশ্বিক যে নিরাপত্তা, এটার একটা ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন হতে পারে। আর একটা বিষয় হলো যে ইউক্রেন ওয়ার, রাশিয়া ইউক্রেন ওয়ার, এই ওয়ারটা একেবারে ডিপ ছিল, এখন আবার এই ওয়ারটা খুব জেগে গেছে। কারণ ন্যাটো সম্মেলনের পরে যখন ইউক্রেনকে $67 বিলিয়ন যখন বরাদ্দ দিয়েছে ন্যাটো, এটা কিন্তু আসলে ইউক্রেনের জন্য একটা বলতে পারেন যে যুদ্ধের জন্য, যুদ্ধ উস্কে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইয়া। তো সেখানে এই ন্যাটো ভার্সেস এই রাশিয়ান ব্লকের যে ওয়ার, সেখান থেকে প্রশ্ন হতে পারে। তো যাই হোক, আমরা এই অধ্যায়ে আবার ফিরে আসি। আপনারা চিন্তা করেন না, আপনাদের পরীক্ষা মানে কি হবে সেটা না ভেবে আপনি প্রিপারেশন নেন। আমার মনে হয় যাই হোক, যারা মেধায় টিকছেন তাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আশা করা যায় তাদের ক্ষতি হবে না, যেভাবেই করুক আপনাদের ক্ষতি হবে না, ঠিক আছে? প্রিপারেশন ভালো থাকলে আপনি টিকবেন। এখন বলবেন যে ভাই বেশি যদি টিকায় তাহলে কি হবে? আরে ভাই, বেশি যদি টিকায়, যারা টিকবে তারা তো আপনার সাথে প্যারালাল না। আপনি তো বেশি নম্বর পেয়েই তো আপনি প্রিডি টিকছেন, আপনি তো আর কম পেয়ে তো প্রিডি টিকেন নাই। আর আপনি তো কয়েক মাস পড়ছেনও, তার জন্য তো যদি টিকে হতে তার জন্য তো অত সময়ও নেই। তো আপনি আগাই থাকবেন, আপনার মেধা থেকে আপনি আগাই থাকবেনই। একটা বিশ্বাস যে মানে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখেন, আপনার রিজিক এখানে থাকলে অবশ্যই আপনার জন্য হবে। সো আপনি প্রিপার ইউর সেলফ, এইটা আপনি চিন্তা করেন। তো যাই হোক, আমি এখানে আসি যে জনসংখ্যা ও সংস্কৃতি বুঝছেন কিনা একেবারে কমপ্লিটলি। এই 2টা বই আমি আপনাদেরকে আগের ক্লাসে কিনতে বলেছিলাম।
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্র। আপনি যে কোনো রাইটার, এটা আপনি মোস্তাফিজুর রহমানও কিনতে পারেন বা রণজিৎ কুমার নাথও কিনতে পারেন, আর ভূগোলের যেটা, ওটা কয়েকজন রাইটার থাকে, বেশ কয়েকজন রাইটার। এই বইটা খারাপ না, ভালো, উত্তম কুমার দাসের যে বইটা, এবং একজন মহিলার একটা বই আছে, ওনার নামটা প্রথমে, আর একটা বই, যে কোনো একটা বই, অর্থাৎ উত্তম কুমার দাস থেকে শুরু। এখানে 4জন রাইটার, মোহাম্মদ ইউনুস, শাহিনা বেগম, সালমা, জোহরা, এগুলো। তো এই 3টা অধ্যায় ফুললি দেখবেন, এটা রিডিং করবেন, আর এটা মুখস্থ করতে হবে, এটা খুব নোট করে পড়তে হবে, এটা নোটস, এখান থেকে পরীক্ষা আসে। এবং আপনি দেখবেন প্রিভিয়াস কোশ্চেন এই 3টা অধ্যায়ের মধ্যে, মানে 2টা অধ্যায়ের মধ্যে আছে। এখানে এসএসসি দ্বিতীয় পত্রের মধ্যে পুরো বইটা, এখানে জনসংখ্যা এবং মানব সম্পদ আছে অধ্যায়, জনসংখ্যা, মানব সম্পদ, এই 2টা অধ্যায় এখানে ভালো, জনসংখ্যা এবং মানব সম্পদ, এটাও দ্বিতীয় পত্র অর্থনীতি। জনসংখ্যা ও সংস্কৃতির মধ্যে আমি মনে করি এই অধ্যায় থেকে আপনার 5টা-6টা কোশ্চেন গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন হলো, সবসময় এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ থাকে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা শর্ট প্রশ্ন বা লং প্রশ্ন, অথবা অনেক সময় রচনায় আসে, অর্থাৎ জনমিতিক লভ্যাংশ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে, এটা ফিচার থেকে প্রশ্ন আসতে পারে যে, ফিচার বা প্রকৃতি, বা হতে পারে যে এই জনমিতিক লভ্যাংশের মানে কোনো সিগনেচার বা কোনো দৃষ্টান্ত, যে কি ধরনের অগ্রগতি হয়েছে এই জনমিতিক লভ্যাংশে, বা জনমিতিক লভ্যাংশে কাজে লাগানোর জন্য করণীয় কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়। নাম্বার টু হলো যে 2022 জনশুমারি হয়েছে, 2022 জনশুমারির আলোকে বিডি জনসংখ্যার বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলো এখানে ইনক্লুড হবে, বেসিক্যালি ইনক্লুড হবে যে জনসংখ্যার সংখ্যা কত হবে, যে এটার গড়ায়ু কত, এখানে পয়েন্টগুলো আসবে যে জনসংখ্যা বৃদ্ধির হার কত, অপুষ্টি কি অবস্থা, অপুষ্টির হার, তারপর হলো যে শিশু মৃত্যুহার কি অবস্থায় আছে, তারপরে হলো যে প্রজনন হার, তারপরে দারিদ্র্যের হার, তারপরে হলো শহুরে জনগোষ্ঠী বা শহুরে বসবাস, কত পার্সেন্ট শহুরে বসবাস, তারপরে হলো যে দারিদ্র্যের হারের মধ্যে চলে আসছে। এরকমের কয়েকটা পয়েন্ট দিয়ে জাস্ট জনসংখ্যার বৈশিষ্ট্য লিখতে হবে। এখন যদি লিখতে হয়, যদি এরকমের 2022 জনশুমারি যদি না আসে, দেন 2024 সমীক্ষার আলোকে লিখতে হবে। 2024 এবং 2023 সমীক্ষা, এই 2টা সমীক্ষার আলোকে 2টা তথ্য দিয়ে 2 লাইন করে দিলেই এখানে বৈশিষ্ট্যটা হয়ে যাবে। নাম্বার 3 যেটা, এখানে নাম্বার 3 তে যে প্রশ্নটা রাখা যায় সেটা হলো যে, বাংলাদেশের জনসংখ্যা সম্পদ নাকি বোঝা? বাংলাদেশের জনসংখ্যা নাকি সম্পদ নাকি বোঝা? আর সম্পদ হতে করণীয় কি? অর্থাৎ জনসম্পদে পরিণত করার জন্য বাংলাদেশকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? শিক্ষার হার বাড়াতে হবে, ইলেকট্রিফিকেশনের আওতায় আনতে হবে, শহুরে সুবিধা প্রদান করতে হবে, স্বাস্থ্যগত নিরাপত্তা লাগবে, প্রশিক্ষণ লাগবে, তারপরে হলো আপনার জনসংখ্যার যে জ্ঞান, অর্থাৎ শিক্ষা এবং জ্ঞান অ্যাপ্লিকেশন লাগবে, তারপরে হলো যে কর্মমুখী শিক্ষা লাগবে। এই রকমের অনেকগুলো, এই যে সম্পদ, এই প্রশ্নটা আপনি ওই যে অর্থনীতির ওই প্রশ্নের মধ্যে পাবেন, অর্থনীতি যে দ্বিতীয় পত্র যেটা বলছে ওখানে ওই বইয়ের মধ্যে ওই চ্যাপ্টারে পাবেন। নাম্বার 5 হলো দক্ষ মানব সম্পদ তৈরিতে কি কি ভূমিকা নেওয়া হয়েছে। যদি এখানে সরাসরি সরকারের বিষয়টা আসবে যে
আগের সরকারের কথা লিখতে হবে। এই জন্য এই প্রশ্নটা একটু কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানব সম্পদ তৈরিতে সমস্যা সমূহ কি কি, সমস্যা সমূহ কি কি এবং করণীয়। এই করণীয়টাই হলো এই সম্পদ তৈরিতে যেটা করণীয় সেটা। তারপরে হলো নাম্বার 5, সাংস্কৃতিক বৈশিষ্ট্য। বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি বা সংস্কৃতি কিরূপ, এই যে সংস্কৃতিটা পুরোটাই আপনি ওই যে চতুর্থ অধ্যায়ের মধ্যে পেয়ে যাবেন সমাজবিজ্ঞান বইয়ের মধ্যে। সাংস্কৃতিক বৈশিষ্ট্য নাম্বার 6, যেটা নাম্বার 6 হলো উপজাতি। এখানে উপজাতি থেকে আগে যে প্রশ্নগুলো আসতো বা আমরা পড়তাম সেটা হলো যে উপজাতিদের অধিকারের জন্য সরকারের কি কি পদক্ষেপ নিয়েছিল বা উপজাতিদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের কি কি চাওয়া। সেখানে অনেকগুলো প্রায় 18-20টা আমরা দেখছি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আগের সরকারের সময়, যে 9টি উপজাতি প্রতিষ্ঠান করা হয়েছিল। তারপরে দেখা গেছে যে তাদের জন্য জজ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে, ভূমির সামাজিক মালিকানা স্বীকৃতি দেওয়া হয়েছে, তারপরে ভূমি নিষ্পত্তি কমিশন কার্যকর করা হয়েছে, তারপরে হলো জজ আদালত চালু হয়েছে। এরকমের অনেক কিছু বিষয় আমরা কিন্তু পড়তাম। বা ইউএনপিএফআইতে, মানে ইউএনপিএফআই যেটা আদিবাসী সংক্রান্ত যে সনদ, যেটা সেখানে বাংলাদেশ স্বাক্ষরকারী, এরকমের অনেকগুলো বিষয় বলা হতো। কিন্তু এখন কিন্তু সেটা না। এখন হলো উপজাতি ফ্ল্যাট কোশ্চেন হবে, যে পার্বত্য উপজাতিদের পরিচয় বর্ণনা দিন, বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিচয় দিন, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সমূহ কারা, তারপর হলো তাদের যে আদিবাসীর দাব। আমরা দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীটাকে কেটে তারা আদিবাসী বানিয়েছে। তাদের যে আদিবাসী দাবি, এই আদিবাসী দাবির পক্ষে আপনি আপনার যুক্তি কি? এই আদিবাসী দাবি, আদিবাসী কারা, আদিবাসীর দাবি যৌক্তিক কিনা, আদিবাসীর দাবি যৌক্তিক কিনা। এখন বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি যৌক্তিক বলতে পারবেন না, এখানে আপনাকে না বলতে হবে। যারা আদিবাসী আছেন, আই এম সরি টু সে, আপনি মাইন্ড করেন না বা কিছু মনে করেন না, কিন্তু এটা আপনাকে বলতে হবে যে আসলে আপনি এখানে এটা নিয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্সের পিডির বইতে পরিবর্তন আসবে কিনা? অবশ্যই আসবে, তো পড়াশোনা করতেছে। বঙ্গবন্ধুর একটা চরম একটা চলতেছে যে বঙ্গবন্ধুকে শেখ হাসিনার চাইতে বড় কালব্রিট বানানোর চেষ্টা চলতেছে ফেসবুকে। এটা খুবই দুঃখজনক যে একটা ছবি ভাইরাল হয়েছে যে বঙ্গবন্ধুর ছেলের বিয়েতে 1 কোটি টাকা খরচ করা হয়েছে বা কোটি টাকা খরচ করা হয়েছে, অথচ দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। এটাও ট্রু যে বঙ্গবন্ধু 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল সত্য, কিন্তু দুর্ভিক্ষের জন্য তো আপনি সরাসরি বঙ্গবন্ধুকে তো সরাসরি দায়ী করতে পারেন না, কারণ ওখানে তো বন্যা হয়েছে প্লাস হলো ঘূর্ণিঝড় হয়েছে। দুইটা ঘূর্ণিঝড় এবং বন্যা দুইটাই কিন্তু 74 সালে হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম মরডো প্ল্যান এবং মার্শাল প্ল্যান, ইউএস এবং রাশিয়ার কিন্তু সাহায্য আসে না, এবং ইউএস এর যে অপারেশন সিএনজেল যেটা পাঠিয়েছিল ওটাকে কিন্তু ফেরত পাঠাইতে হয়েছে, কারণ মরডো প্ল্যান অনুসারে আপনারা পিলিতে পড়ছেন, ওখানে কিন্তু বামপন্থী দলগুলো কিন্তু বিরোধিতা করত, এবং ওই সময় কিন্তু ব্যাংক লুট এবং আপনার অস্ত্রাগার লুণ্ঠন অর্থাৎ থানা লুট, এই দুইটার কিন্তু একটা সিগনেচার ছিল। কারণ যারা সমাজতান্ত্রিক দলগুলো ছিল তারা সবসময় বিপ্লবীরা কিন্তু এভাবে করে। সো এটা ইতিহাস, আমি আপনাকে লিখতে বলতেছি না, মানে এটাও একটা ইতিহাস আছে। বঙ্গবন্ধু কিন্তু 74 দুর্ভিক্ষের সময় 9 মাস বেতন নেন নাই, 9 মাস কিন্তু এখনো বাংলাদেশের কাছে বেতন পান। তার কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, বাংলাদেশের কোনো রেজিস্ট্রি অফিসে বঙ্গবন্ধুর নামে কোনো সম্পত্তি রেজিস্ট্রির কোনো নজির কিন্তু নাই। সো এগুলো ডিফেন্স করা যায়। ব্যাপারটা হলো যে এখন ওই সময়ের বিষয়টা হলো বঙ্গবন্ধু যে দোষ ছিল না তা না, বঙ্গবন্ধুর প্রচুর দোষটা শাসনামলে ছিল, সেগুলোও কিন্তু এখানে সমালোচনাগুলোকে মানে ডিমান্ড আর কি, সোশ্যাল ডিমান্ড, এবং সেই ডিমান্ড অনুসারে সেগুলোকে আমাকে খুঁজে বের করে লিখতে হবে, একটু যাচাই বাছাই করে। এর জন্য একটু সময় নিচ্ছি আমি। আমার কিন্তু বই অনেকখানি হয়ে গেছে, ইন্টারন্যাশনাল অল্প একটু আছে, বাংলাদেশ নিয়ে বসে আছি। এই যে আজকেও কাজ করা হয়েছে বাংলাদেশ নিয়ে, এখানে ওইগুলো সোশ্যাল ডিমান্ড এবং স্টেট ডিমান্ডের কারণে এই বিষয়গুলোকে তুলে নিয়ে আসতে হবে, যেগুলো ট্রু। এবং আমি এটা করতে পারবো না যে আপনাকে
মানে এক্সাগারেশন করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, করা যাবে না। যেটা তার, যেমন তিনি রক্ষী বাহিনী করছেন, তার কিছু সমালোচনা আছে। তিনি যে আইনটা করছেন ৭৪ সালের, যেই আইনের আলোকে কারফিউ জারি হলো, আহারে আইনটা ভুলে গেলাম, 1974-এর যে আইনটা, বিশেষ ক্ষমতা আইন, এটারও কিন্তু একটা অপপ্রয়োগ ছিল। তো এগুলো আমাকে তুলে নিয়ে আসতে হবে, মানে যৌক্তিক যে সমালোচনাগুলো আছে সেগুলো তুলে আসতে হবে, এবং যৌক্তিক যে আলোচনা সেগুলো একটু অমিট করতে হবে, কিছু করার নেই। এটা সোশ্যাল ডিমান্ড এবং স্টেট ডিমান্ড। এরপরে হলো যে, হ্যাঁ ওকে, আর কোনো কোশ্চেন তো দেখি না। প্রবলেম ফেস করছি নাকি আপনারাও? শুধু কি আমি প্রবলেম ফেস করছি না? ঠিক আছে। তো যেটা বললাম, আদিবাসীর দাবি যৌক্তিক কিনা এটা আপনাকে না বলতে হবে, কিছু করার নেই। কারণ আমাদের সংবিধানের এখনো 23-এর অনুচ্ছেদ আছে, সেখানে কিন্তু আদিবাসী কথাটা উল্লেখ নাই। সেখানে বলছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে, সো এটা আদিবাসী বলা যাবে না। একটা বিষয় হলো যে দাবিটা এই কারণে যৌক্তিক না, কারণ তারা যদি আদিবাসী হয়ে যায় তাহলে বাঙালি বৃহৎ গোষ্ঠী যারা, তারা কিন্তু এখানে উপজাতি হয়ে যাবে। কারণ একটা দেশে আদিবাসী 2টা গোষ্ঠী থাকতে পারে না। আদিবাসী গোষ্ঠী মানে 2টা বলতে, যারা এখন নৃগোষ্ঠী আমরা বলি, তারা যদি সবাই আদিবাসী হয়ে যায় তাহলে কিন্তু আমরা উপজাতি হয়ে যাব। উপজাতি ওইটা যে যারা এক দেশে আদিবাসী, অন্য দেশে বসবাস, তারা ওই দেশে বসবাস করবে, তাদের কিন্তু অরিজিনটা অন্য জায়গায় হতে হবে, তাহলে তারা উপজাতি। আর যদি আদিবাসী হই, আমার এখানেই বসবাস, এখান থেকে আমার প্রজন্ম থেকে প্রজন্ম আমি আসছি, তাহলে আদিবাসী হব। সো এখানে যেমন চাকমাদের আদিবাস কিন্তু নেপালে, মণিপুরীদের আদিবাস কিন্তু ভারতে। সো এইরকম অনেক গোষ্ঠী আছে যারা এক দেশ মানে অন্য দেশে তাদের আদিবাস, এর জন্য এখানে তারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা আদিবাসী স্বীকৃতি চাচ্ছে, কারণ আদিবাসী স্বীকৃতি পেলে অনেক সুবিধা তারা মানে রাইট তারা পাবে, দাবি করতে পারবে অনেকটা। এটা ট্রু যে তারা অনেকটা নিগৃহীত, তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের শিক্ষার হার কম। তাদের যে আমাদের দেশের যে 15 থেকে 16 লাখ যে উপজাতি গোষ্ঠী আছে, তাদের কিন্তু শিক্ষার হার খুবই কম। শিক্ষার হার শুধু চাকমারা শিক্ষায় এগিয়ে, আর বাকিরা কিন্তু শিক্ষায় পিছিয়ে, এবং অন্যান্য সুবিধাতেও তারা কিন্তু পিছিয়ে। ওকে, এবারে তাহলে আমি দেখলাম এখানে এই 6টা প্রশ্ন এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। 6টা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ। সম্পদ নাকি বোঝা? আর সম্পদের বোঝাই বলতে হবে, কারণ আমাদের এখানে প্রচুর বেকারত্ব, আমাদের এখানে অপুষ্টিতে ভোগে অনেক। 65% মানুষ তারা জিঙ্কের ঘাটতিতে আমরা আছি, জিঙ্কের ঘাটতিতে 65%। তার মানে আমরা আসলে বোঝা, অনেকটাই বোঝা, বেকারত্ব এবং আমাদের স্বাস্থ্যগত যে নিরাপত্তা, স্বাস্থ্যগত যে ঝুঁকি, সেখানে আমরা কিন্তু অনেক ঝুঁকিতে আমরা অনেক উপরে। এবার দেখি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডস। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে হলো জনমিতিক লভ্যাংশ। জনমিতিক লভ্যাংশ হলো যে কর্মক্ষম জনগণ যদি 50% বা তার বেশি হয়, 50% প্লাস বা এর বেশি হয়, তাহলে সেই দেশে জনমিতিক লভ্যাংশ বিরাজমান থাকে। এখন বিরাজমান থাকে কেন? জনমিতিক লভ্যাংশটা কেন? লাভের কথা বলছে কেন? লাভের কথাটা বলছে এই কারণে, যেমন একটা ফ্যামিলিতে যদি কর্মক্ষম জনগণ এখানে ব্র্যাকেটে কিন্তু 15 থেকে 64 বছর লিখতে হবে। এই 15 থেকে 64 বছর ঠিক করছে জাতিসংঘের একটা জনসংখ্যা বিষয়ক সম্মেলন হয়েছিল, যেটা 1993-তে 1993 সালে জাতিসংঘের যে জনসংখ্যা বিষয়ক সনদ হয়, জনসংখ্যা সনদ,
এই সনদটা 1993-তে হয়। সেখানে বলা হয়েছিল যে একটা দেশের কর্মক্ষম জনগণ হলো 15 থেকে 64 বছর। তাহলে জাতিসংঘের কথা। এবং এই জন্য কিন্তু বাংলাদেশেও বয়স্ক ভাতা যে চালু করে সেটা কিন্তু 65 বছরের উপর হলেই বয়স্ক ভাতা প্রদান করা হয়। কারণ 65 বছর যদি হয় তাহলে সে কি হবে, 64 বছর একদিন হওয়া মানে 65 বছরের পরে, তাহলে সে বয়স্ক ভাতা পাবে, নয়তো সে বয়স্ক ভাতা পাবে না। এখন বিষয় হলো যে 15 থেকে 64 বছর কর্মক্ষম জনগণ, এইটা যদি 50% প্লাস বা তার বেশি হয় তাহলে সেই দেশে জনমিতিক লভ্যাংশ বিরাজমান থাকবে। এর কারণটা হলো যে কমপক্ষে একটা ফ্যামিলিতে মানে 4 জন মেম্বার থাকলে 2 জন কাজ করবে, 6 জন মেম্বার থাকলে 3 জন কাজ করবে। তাহলে 3 জন যদি কাজ করে তাহলে 3 জনের আয় কিন্তু 6 জনের খরচের মানে 3 জনের আয় লাগে না। দেখা যায় যে 2 জনের আয় দিয়ে খরচটা বিনিময় হয়, একটা খরচ কি হয় অবশিষ্ট থেকে যায়। এর ফলে ইকোনমিক গ্রোথ হয়, সঞ্চয় হয়, সেভিংস বাড়ে, প্লাস হলো মানে আরো কয়েকটা ফল তৈরি হয়। তো এর ফলে জনমিতিক লভ্যাংশ এই জানতে বলা হয়েছে। জনমিতিক লভ্যাংশতে কয়েকটা শর্ত আছে। এর শর্ত হলো 1 নম্বর যে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায়। 2 নম্বর হলো জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায়। 2 নম্বর হলো গড়ায়ু বাড়ে, গড়ায়ু বাড়তে থাকে। গড়ায়ু না বাড়লে তো সে আবার কর্মক্ষম জনগণ বেশি পাবে না। নাম্বার 3 হলো নারী প্রতি যে প্রজনন হার, এটা 2.1 জন বা তার কম হয়, 2.1 জন বা তার কম হয়। এরকমের কয়েকটা শর্ত আছে। তার মানে তার জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাইতে হবে, গড়ায়ু বাড়বে এবং এট দ্য সেম টাইম তার প্রজনন হারটা জনসংখ্যা অনুপাতে প্রজনন হারটা কমবে। এখন যদি বলি এইটা 2টা ঘর যদি আমি করি, ওকে, এটা হলো ধরেন আপনার লিভিং রেট, সরি জনসংখ্যা বৃদ্ধির হার, আরেকটা যদি বলি গড়ায়ু, লিভিং রেট আর বার্থ রেট লিখলে তো হতো। এই জনসংখ্যা বৃদ্ধির হারটা নিম্নমুখী হবে, গড়ায়ুটা ঊর্ধ্বমুখী হবে। এর ফলে যে 4টা রেজাল্ট হয়, 4টা রেজাল্ট হলো একটা হলো হিউম্যান ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল বাংলায় বলতে পারি মানব পুঁজি, হিউম্যান ক্যাপিটাল। এটা বলতে পারি লেবার ফোর্স বা শ্রম শক্তি। একটা বলতে পারি সেভিংস, সেভিংস বা সঞ্চয়। একটা বলতে পারি ইকোনমিক গ্রোথ, বা অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখানে যেটা হয় লেবার ফোর্সটা এখানে বাড়ে, সেভিংস বাড়ে, এর ফলে ইকোনমিক গ্রোথ হয়, আর গড়ায়ু বৃদ্ধির ফলে হিউম্যান ক্যাপিটাল বা মানব পুঁজি বাড়ে। হিউম্যান ক্যাপিটাল হলো বেসিক্যালি সাবেক প্রধানমন্ত্রীর কোনো পদক্ষেপ কি আর পড়া লাগবে না, সাবেক প্রধানমন্ত্রীর কোনো কিছু আর পড়া লাগবে না। 46 জন আন্তর্জাতিক লিখিত বই আসবে, ইনশাল্লাহ আসবে, আগে বেরোলে তো আবার বের করা লাগতো, আসবে ইনশাল্লাহ। এখন দেখেন মানব পুঁজি হলো একটা মানুষের যে হিউম্যান ক্যাপিটাল মানে অভিজ্ঞতা, দক্ষতা, যেমন সৃজনশীলতা, এইসব বিষয়টা হলো মানব পুঁজি। কারণ
যখন গড়ায়ু বৃদ্ধি পাবে এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমবে, তখনই একটা দেশের কি হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয়। তাহলে গড়ায়ু যদি বাড়ে তাহলে কি হবে, হিউম্যান ক্যাপিটাল বাড়বে। দেখেন না আজকে যে আপনার হলো যে উপদেষ্টা পরিষদ, সেখানে কিন্তু অলমোস্ট অনেকেই কিন্তু এই অ্যারাউন্ড 80s, যেমন হাসান আরিফ তিনি 84 বছর, আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনিও কিন্তু অনেক সিনিয়র। তারপরে হলো যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তারপর হলো সালাউদ্দিন আহমেদ তো তার জন্ম মনে হয়, সালাউদ্দিন আহমেদ 66-এ মনে হয় তার ইকোনমিক্সে পড়া হয়েছে, 66 বা 68 69 মনে হয়। সালাউদ্দিন তো তাহলে 65 55 60 বছর তো আগে সে অনার্সই শেষ করছে, সে তো রিটায়ারমেন্টে গেছে 2009-10 সালের দিকে। তার মানে তার বয়স 75-76। তো এখানে কিন্তু বয়স যখন বেশি হবে তখন আলটিমেটলি তার দক্ষতা, অভিজ্ঞতা, এটাই হলো মানব পুঁজি। দক্ষতা, অভিজ্ঞতা, বিচক্ষণতা, দূরদর্শিতা, এটা অবশ্যই বাড়ে। তাহলে একটা দেশের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিষয়। এখন দেখেন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশে আছে কিনা, বাংলাদেশে কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিরাজমান আছে? বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিরাজমান থাকতে হলে আমি ক্লাস পড়াশোনা করব। বাংলাদেশে যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থাকতে হলে, যেমন জনসংখ্যা বৃদ্ধির হার এখন কত, 1.22%, 1.22%, এটা হলো 2022 সালে। আবার 2011 সালে আদমশুমারিতে কি ছিল, 1.37%। আবার 2001 সালের আদমশুমারিতে কি ছিল, 1.56%। আবার 1991-এ কি ছিল, 2.56%। এটা হলো 2.03%। তাহলে আলটিমেটলি কি হলো, জনসংখ্যার বৃদ্ধির হার ক্রমশ হ্রাস পেল না? আবার দেখেন গড়ায়ু কিন্তু জাতিসংঘ বলছে, এই যে গত জুলাই মাসে যে রিপোর্ট দিছে সেখানে বলছে 74.93 বছর, তাহলে প্রায় 75 বছর আমাদের গড়ায়ু। জাতিসংঘের ইউএনএফপিএ বলছে 2024 সালে, ইউএনএফপিএ 2024 বলছে যে 74.93%। এই বাংলাদেশেরই কিন্তু 1971 সালে কিন্তু আমাদের গড়ায়ু ছিল 47 বছর, 47 বছর ছিল 72-73 থেকে, 72-73-এ 47 ইয়ার্স, 47-48 ছিল। তবে আমাদের গড়ায়ুটা বাড়তেছে, আলটিমেটলি গড়ায়ু আমাদের ঊর্ধ্বমুখী, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। এই জন্য বাংলাদেশ একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করছে কিনা, সেজন্য নিচে লিখতে পারেন যে বিবিএস 2017 সালে, দ্য ইকোনমিস্ট 2012 সালে বলে, বিড়িতে কর্মক্ষম জনগণ, ইকোনমিস্ট বলছে কর্মক্ষম জনগণ 65%, 2012 সালে বলছে 65%। আর ইউএনডিপি 2019 সালে বলছে 66%। আর বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা 2017 সালে বলছে 68%। তার মানে আপনি যদি রিপোর্টগুলো দেখেন, এবার যে 2024 সালে যে বিবিএস, তারা বলছে 65%। তার মানে দেখেন এই সূত্রগুলো অনুসারে বলা যায় যে একটা দেশের কর্মক্ষম জনগণ যদি 50% প্লাস হয়, সেখানে কিন্তু আমাদের সবই কিন্তু 65-র উপরে, তাহলে অবশ্যই বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করেছে। তাই এই শর্ত অনুসারে আপনি শেষে বলতে পারেন যে বিবি 2012 সালে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করে, এবং বিবিএস এর মতে 2042 সাল পর্যন্ত
এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অবস্থা বিরাজমান থাকবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অবস্থা বিরাজমান থাকবে। বিডি 2012 সালে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করে এবং বিডিএস এর মতে 2042 সাল পর্যন্ত বাংলাদেশে বা 2042 পর্যন্ত এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অবস্থা বিরাজমান থাকবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অবস্থা বিরাজমান থাকবে। এখন বিষয় হচ্ছে যে বিষয়টা হলো যে আমাদের আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করেছে, এর অ্যাপ্লিকেশনটা কি? যে পৃথিবীতে যে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা বড় সুবিধা ভোগ করছিল জাপান, এবং তারা 1955 সাল থেকে 2010 পর্যন্ত 55 বছর তারা কিন্তু অর্থনীতি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ছিল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি 1955 থেকে 2010 পর্যন্ত। এখন এটা কি কার কল্যাণে? দেখবেন ফেসবুকে ভাইরাল হয়েছে যে এটা নাকি ইউএস এর কল্যাণে। ইউএস এর কল্যাণে না, এটা বেসিক্যালি ওরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করেছিল, এবং এই কারণে কর্মক্ষম জনগণ যখন ওদের বেশি থাকে, তখন কর্মক্ষম জনগণ বেশি থাকার কারণে ওরা এই ফলটা ভোগ করতে পেরেছিল। এখন কিন্তু জাপান অর্থনীতিতে 3 এবং 4 নম্বরে, কোনো কোনো বছর তারা 3-এ ওঠে, কখনো কখনো 4-এ যায়। জিডিপি এবং পিডিপি দুইটার আলোকে তারা 3 এবং 4-এর মধ্যে থাকে, আর ফার্স্ট সেকেন্ড তখন ইউএসএ, চায়না। আর 3 এবং 4-এর মধ্যে জার্মানি, জাপান এবং ইন্ডিয়া, তারাই এখানে কম্পিট করে। তো বিষয়টা হলো যে এখানে যে জাপানে এই অবস্থা বিরাজমান করছিল কারণ তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে প্রবেশ করেছিল। 1000 বছরে এই সুযোগটা পেয়ে থাকে, এবং সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপরে দাঁড়িয়ে আছে, এবং আমাদের আর মাত্র হাতে আছে 16 বছর, 16 বা 18 বছর হাতে আছে। কারণ সাধারণত এটা 30 থেকে 40 বছর এই সুবিধাটা পাওয়া যায়, 30 থেকে 40 বছর, এবং এটা মোরাললেস 40 বা 42 বা 45 পর্যন্ত পাওয়া যেতে পারে। 50 বছরের নজির নাই, এরকমই পায়। তখন কি হয় আলটিমেটলি, যে এখন বলবেন যে তাহলে ভাই কেমনে হয়, এটা তো মানে হওয়ার কথা। কারণ দেখা যায় যে অনির্ভরশীল জনগোষ্ঠী যদি আপনার কম থাকে, মানে অনির্ভরশীল জনগোষ্ঠী বেশি থাকে, তাইলে কর্মক্ষম জনগণ থাকবে। আপনি দেখেন 0 থেকে 14 বছর এরা কিন্তু নির্ভরশীল। আবার দেখবেন 65 থেকে প্লাস যদি গড়ায়ু বাড়ে, তাহলে যদি একজনের 85 বছর বাঁচে, তাহলে কিন্তু সে 20 বছর, এখানে কিন্তু সে নির্ভরশীল জনগোষ্ঠী। নির্ভরশীল জনগোষ্ঠী হলো কি 65-র উপরে এবং 0 থেকে 14 বছরের মধ্যে, এরা হলো নির্ভরশীল জনগোষ্ঠী। আর অনির্ভরশীল জনগোষ্ঠী হলো 15 থেকে 64 বছর পর্যন্ত, এরা হলো কর্মক্ষম। তাহলে এই বিষয়টাকে ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। এখন বিষয় হলো যে আমরা আসলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আমরা শর্ত পূরণ করেছি, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে, গড়ায়ু বাড়ছে, এট দ্য সেম টাইম আমাদের কিন্তু লেবার ফোর্স বাড়ার কথা, আমাদের ইকোনমিক গ্রোথ হওয়ার কথা, আমাদের সেভিংস বাড়ার কথা, আমাদের হিউম্যান ক্যাপিটাল বা মানব পুঁজি বাড়ার কথা। আসলে সেটা হয়েছে কিনা সেটার একটা প্রমাণ লাগে, যে আমাদের ফিচারটা কি, যে আমাদের প্রকৃতিটা কি, যে আসলে কি আমরা আসলেই এটা ব্যবহার, মানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফলটা আমরা এখন পাচ্ছি কিনা, বা এটা আমরা কাজে লাগাচ্ছি কিনা, সেই সংক্রান্ত তথ্য আপনার লাগবে। এখানে যে বিষয়টা আপনি অ্যাড্রেস করতে পারবেন সেটা হলো যে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগানোর কারণেই হয়তো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সবগুলোর একটা পজিটিভ একটা রিভিউ আছে, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বাংলাদেশের প্রকৃতি কি, বাংলাদেশের প্রকৃতি কি, এই প্রশ্নে আপনাকে কিছু পজিটিভ কথা লিখতে হবে। এখানে পজিটিভ কথা লিখতে হবে, নেগেটিভ কথা এখানে লেখা যাবে না, এখানে লেখার সুযোগ নেই। পজিটিভ কথা হলো যে আমাদের আসলে ইকোনমিক গ্রোথ হয়েছে কিনা। যেমন 1 নম্বরে বলবেন গড়ায়ু বাড়ছে, গড়ায়ু বাড়ছে। গড়ায়ুর আপনি কি করবেন, এখানে গড়ায়ুর সব ফিচার গুলো দিবেন। এটা আমি
PDF এ আপনাকে সুন্দর করে গুছিয়ে দেবো। এরপর হলো জিডিপি প্রবৃদ্ধি। জিডিপি প্রবৃদ্ধি বাড়ে, যেমন আমাদের এখন এই বছর হলো 5.82%। এরকমের করোনার আগের একটা অবস্থা দেখাইতে হবে যেখানে বেশি ছিল। তারপরে হলো আমাদের মোট জিডিপি বাড়ছে, মোট জিডিপি বাড়ছে। আমাদের এখন 50 লাখ কোটি টাকা, গত বছর ছিল 44 লাখ কোটি টাকা। তাহলে এখানে কিন্তু মোট জিডিপি বাড়ছে, ওই যে ন্যাশনাল গ্রোথ বাড়বে, ইকোনমি গ্রোথ বাড়বে। নাম্বার 4, সঞ্চয় বাড়ে, সঞ্চয় বাড়ছে। এখানে ওই যে সঞ্চয়ের একটা ফিচার আছে যেটা দিতে হবে, এই যে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর একেবারে প্রথম পাতায় যেটা আছে সে সঞ্চয়ের তথ্য দিতে হবে। এরপর হলো রপ্তানি আয় বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি। এখানে কিন্তু কয়েক বছর রপ্তানি আয় বৃদ্ধির একটা চিত্র দিতে হবে। এরপরে হলো বিনিয়োগ বৃদ্ধি, এরপরে হলো প্রবাসী আয় বৃদ্ধি। এরকম অর্থনৈতিক সূচকগুলো ব্যবহার করে, অর্থনৈতিক যে টার্মগুলো ব্যবহার করে সূচকগুলোকে অ্যাড্রেস করতে হবে। এখন বিষয় হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে হলে বাংলাদেশের করণীয় কি সেটা দেখি। আমি এটার পিডিএফটা দিয়ে দেবো, আমি লিখে সময় নষ্ট না করে পিডিএফটা আপনাকে আমি প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। প্রথম মধ্যে পিডিএফটা দিচ্ছি, এটা পেয়েছেন কিনা বা প্রিন্ট দিয়ে লিখছেন কিনা দেখেন। যে ডেমোগ্রাফি ডিভিডেন্ডকে কাজে লাগাতে করণীয় কি? সবার আগে কি হবে? নাম্বার 1, কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি। নাম্বার 2, জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে হবে, রূপান্তরকরণ। জনশক্তিকে জনসম্পদে রূপান্তরকরণ। প্রযুক্তিগত শিক্ষা সরবরাহ, প্রযুক্তিগত শিক্ষা সরবরাহ, প্রযুক্তিগত শিক্ষা সরবরাহ। প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে, প্রশিক্ষণ নিশ্চিত করা। দক্ষ জনশক্তি রপ্তানি, দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে। মেধার সংরক্ষণ করতে হবে, মেধার সংরক্ষণ করা। মেধার সংরক্ষণ করা। শিল্প নিশ্চিতকরণ বা শিল্পকরণ, শিল্পকরণ অর্থাৎ শিল্পে উন্নত হলি। তারপর হলো শহুরে জনগোষ্ঠী বৃদ্ধি। এখানে শহুরে জনগোষ্ঠী বৃদ্ধি বলতে শহুরে জনগোষ্ঠীর সুবিধা, মানে শহুরে সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী, সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী বৃদ্ধি। শহুরে সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠী বৃদ্ধি, বৃদ্ধিকরণ, বৃদ্ধিকরণ। সঞ্চয় উৎসাহীকরণ, সঞ্চয়ে উৎসাহীকরণ, সঞ্চয়ে উৎসাহীকরণ। সঞ্চয় উৎসাহ প্রদান। নাম্বার 10, মানব পুঁজির একেবারে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ অভিজ্ঞ যে জনগোষ্ঠী আছে তাদের মাধ্যমে প্রশিক্ষণ নিশ্চিত করা এবং তাদের মাধ্যমে তাদের মাধ্যমে প্রশিক্ষণ এবং দক্ষতা বিষয় কর্মশালা তৈরি করা যেতে পারে। এই রকমের কিছু বিষয় উল্লেখ করতে হবে। আর এই প্রশ্নটা আসবে না যে ডেমোগ্রাফি ডিভিডেন্ড কাজে লাগাতে কি কি পদক্ষেপ নিয়েছে, যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করেছে, বাংলাদেশ
কম্পিটিশন কমিশন প্রতিষ্ঠা করেছে, তারপরে হলো ওএসএস চালু করছে, অনেস্ট অফ সার্ভিস, তারপর হলো বেজা ইকোনমিক জোনস অথরিটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এগুলো আসলে আসবে না, এখন আসার কথা না, ঠিক আছে। তো বেসিক্যালি এই পর্যন্ত। কালকে আপনাদের আমি ক্লাস নেব বয়স বাড়ানোর মতামত দৃষ্টিভঙ্গি কি। বয়স বাড়ানো হবে কি, বয়সের একটা কথা অনেকেই বলেন, অনেকে ভয় পাচ্ছেন, যারা নতুন নিউ কামার, যারা জব সেক্টরে, তারা বয়স বাড়ানোকে ভয় পাচ্ছে। ভয়ের কিছু নাই, কারণ আমরা দেখছি যে 24 যাদের গড় বয়স বিসিএস ক্যাডার যারা হচ্ছেন 24 to 25, অর্থাৎ 24 থেকে 25 বছরে সবচেয়ে বেশি ক্যাডার হচ্ছে, না 25 থেকে 26 বছর, সরি 25 থেকে 26 বছর, এই সময়টা ক্যাডার সবচেয়ে বেশি হচ্ছে। 25 থেকে 26 বছরে ক্যাডারদের যে একটা পরিসংখ্যান আসছে, যে গড় বয়স ক্যাডার কখনো যারা চাকরিতে প্রবেশ করছে, বিষয় হলো যখন আপনার কাছে মনে হবে যেন আপনি 35 ইয়ার্স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন, তখন আপনার কিন্তু আসলে একটু রিল্যাক্স থাকবেন। এই মানসিক চাপটা যখন কম থাকবে, আপনার মানে স্মুথলি আপনার কিন্তু ইকোনমিক সলভেন্সির দিকে যেতে হবে। আপনি দেখেন 18 বছর হলে তাকে মনে করাই দেয় উন্নত বিশ্বে 18 বছর হওয়ার আগে 6 মাস আগে, 1 বছর আগে থেকে বলে যে তোমার কিন্তু 18 বছর অমুক সময় হয়ে যাচ্ছে, তোমার কিন্তু আমরা খরচ দেব না। এটা কিন্তু তারা ফ্যামিলি থেকে বলা হয়। তো সেইটা যদি বাংলাদেশে যদি এই কালচারটা তৈরি হয়, আস্তে আস্তে তৈরি হতে হলে তো তাদেরকে উন্নত বিশ্বকে অনুসরণ করতে হবে। পৃথিবীর কোথাও নাই যাদের গড় বয়স মানে চাকরিতে প্রবেশের বয়স 30, এবং এটা এত বছর যাবত, মানে অর্থাৎ সেই 1991 সাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ 33 বছর যাবত, এটা এখনো বয়স 30 বছর। আগে তো 27 বছর ছিল মনে হয়। তার মানে এইটা আসলে মানে অন্যায়। এটা 2 বছর বাড়াক বা 3 বছর বাড়াক অথবা 5 বছর বাড়াক, এটাকে একটা পর্যায়ে নিয়ে আসলে চাপ কমে যাবে, মেন্টাল চাপ কমে যাবে, ঠিক আছে। তখন আপনার উদ্যোক্তা হওয়ার, যে আমি 5 বছর উদ্যোক্তা হই, পরে আইসা আবার চাকরি পরীক্ষা মানে দেবো না। 30 বছর আসলে খুব টু শর্ট। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আপনাদের সাথে ক্লাস হলো সোমবার, কিন্তু আমার সোমবার নিলে তার হবে না। আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, আগামীকালকে 10:30টায়। আগামীকালকে 10:30টায়, হ্যাঁ 10:45, সরি 10:45, আগামীকাল 10:45 আপনাদের সাথে আমার ক্লাস হবে। আমি গ্রুপে পোস্ট দেবো, তারপর আর 10:45 বা 11টা হইতে পারে, কালকে ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে।